আমরা খুব আশঙ্কার কথা শুনলাম, অনেক কিছুতে দেরি হয়ে গিয়েছে, সেটি আব্দুল আলিমও বলেন যে বেশ কিছু উদ্যোগ নেওয়া দরকার ছিল। তার মানে হচ্ছে এই ধরনের ইনিশিয়েটিভ মানে অবজারভেশন বা সিচুয়েশনগুলো যখন আসে তখন দেখা যায় যে মানুষ ভোট কেন্দ্র থেকে দূরে থাকে, যেতে ভয় পায়, বা মানুষ ভোট দিতে গেলেও সেটা আসলে সঠিকভাবে দেয় কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা আসলে এইবার আমাদের দেশে বা সোসাইটিতে নতুন কোনো বার্তা কি দিতে পারছি? আপনার কাছে এখনকার সংকটটাকে কতটা ঘনীভূত মনে হচ্ছে, নাকি আগের তুলনায় বেটার? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে 14-24 এই 14 থেকে 24 যে 3টি নির্বাচন হয়েছে, তার সাথে এই নির্বাচনটিকে তুলনা করার অনেকগুলো কি বলবো কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। তো এবার আমাদের আশা যে এটা বেটার টার্ন আউট হবে, কারণ যেহেতু এত বড় একটা পরিবর্তনের আশায় আমরা নির্বাচনটাতে যাচ্ছি। কিন্তু যে প্রসঙ্গগুলো ডক্টর আলিম বলেছেন সেগুলো আমাদের আশঙ্কাটা বাড়িয়ে দিচ্ছে, এবং তার সাথে সাথে আমরা গত 17 মাসে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেছি তার কারণেও আমাদের মনে শঙ্কাটা আরও ঘনীভূত হচ্ছে যে নিরাপত্তার অভাব যে বোধ করছে মানুষ, সেটা যে যারা বলেছে তার কারণটা হচ্ছে আমরা গত 15-16 মাস ধরেই কিন্তু দেখছি নানান জায়গায় এক্সট্রা জুডিশিয়াল ওয়েতে জাস্টিস এনশিওর করা হয়েছে, এবং এই এক্সট্রা জুডিশিয়াল ম্যানার যেটাকে অনেকে মব জাস্টিস বলেন, অনেক কিছু বলেন, কিন্তু আমি যদি চিন্তা করি এটাকে একটা সংঘবদ্ধ সহিংসতা হিসেবে, এটা তো একটা সহিংসতা, এটা একটা আইন বিরোধী কাজ। এই কাজটা কন্টিনিউয়াসলি হয়ে এসেছে এবং তার বিরুদ্ধে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু করেনি, এবং এই না করার ফলে নাগরিকদের মধ্যে এক ধরনের অনিরাপত্তার বোধ তৈরি হয়েছে। এবং যারা এগুলো করছেন, যেহেতু আমরা জানি যে নানান সময়ে যখন কোনো একটা প্রতিবাদ বিক্ষোভ করা হবে, সেটা তো আর মব জাস্টিস নয়, সেটা তো সহিংসতা না। প্রতিবাদ বিক্ষোভের সাথে সহিংসতার একটা বড় পার্থক্যের জায়গা হচ্ছে যারা এই সহিংসতাগুলো করেন তারা তাদের পরিচয় প্রকাশ করেন না, তো এবং তাদের পরিচয় কোনো রাজনৈতিক দলও কিন্তু স্বীকার করে না যে এরা আমার লোক, যারা গিয়ে ডেইলি স্টার বা প্রথম আলোতে ভাঙচুর করলো, আগুন দিল। তার মানে এই জায়গাগুলোতে তো জনমনে অনেক প্রশ্ন আছে যে আসলে এরা কাদের লোক, এবং আমরা কি এমন কাউকেই ভোট দিতে যাচ্ছি যারা এই সমস্ত সহিংসতার সাথে সম্পর্কিত। সুতরাং জনগণের মধ্যে নিরাপত্তা সম্পর্কে এক ধরনের আশঙ্কা এক্সিস্ট করছে, এবং এটা গত 15-16 মাসে এটার পরিমাণ বেড়েছে। এর সাথে আপনি যুক্ত করেন যে কথাগুলো ডক্টর আলিমও বলেছেন, আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি, কিন্তু তার সাথে একটু অ্যাড করতে চাই যে জননিরাপত্তার দায়িত্বটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং সেই মন্ত্রণালয় সম্পর্কে আমরা গত 15-16 মাসে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, ডিসিলিউশন এবং সব কিছুই যে আমরা আসলে দেখতে পাচ্ছি না। এবং এখানে একটা দুটো ঘটনা, যে ঘটনাটি অ্যাড্রেস করা হয় নাই, যে ঘটনাতে একজন নারী ভায়োলেন্সের শিকার হয়েছেন, যে ঘটনাতে একজন আদিবাসী ভায়োলেন্সের শিকার হয়েছেন, যে ঘটনাতে একজন অন্য কোনো ভিন্ন ধর্মাবলম্বী ভায়োলেন্সের শিকার হয়েছেন, এই ঘটনাটা যদি খুব সামান্যও হয়ে থাকে, একটা দুটো ঘটনাও হয়ে থাকে, সেটারও কিন্তু অভিঘাত ব্যাপক। কারণ আদিবাসী নারী এবং সংখ্যালঘু এবং ভিন্ন জাতিসত্তা বা ভিন্ন পরিচয়ের মানুষ, ভিন্ন সংস্কৃতির মানুষ, যেমন বাউল, মাজারপন্থী তো যে যারা রয়েছেন, তারা যেহেতু আক্রান্ত হয়েছেন, সুতরাং এবং সেগুলোর কোনো বিচার আমরা দেখি নাই, কোনো তদন্ত প্রক্রিয়া দেখি নাই, তার ফলে এটা কিন্তু ম্যাসিভ স্কেলে নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা তৈরি করেছে। তার মানে আমি আদৌ ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাব কি না, আমি যদি নারী হই, আমি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হই, কিংবা এইভাবে প্রান্তিক যে কোনো গোষ্ঠীর অংশ হই, তাহলে আমার ভোট দিতে যাওয়ার আগে জননিরাপত্তা থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যদি না থাকে, আমার বাড়ি থেকে আমাকে কিন্তু বের হয়ে ভোট দিতে যেতে দেবে না। এবং এই কথাটি পুরুষ ভোটারদের জন্য যতটুকু সত্যি, নারী ভোটারদের জন্য এটা তার চেয়ে অনেক বেশি গভীর অভিঘাত নিয়ে আসে, এবং এটা বাংলাদেশের সব নির্বাচনেই এটা একটা বড় প্রভাবক হিসেবে কাজ করে। নারীরা যদি ভোট দিতে বের না হয়, তাহলে ওই ভোটের নিরাপত্তা নিয়ে আমাদের শঙ্কা থেকে যায়। ডক্টর সামিন, আমি একটু যুক্ত করি, আপনি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আচরণে কী ধরনের পরিবর্তন প্রত্যাশা করেন, যে ধরনের সংকটের কথা আপনি বলছিলেন? রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন দফা, তাদের প্ল্যান এগুলো বলেছেন, সেগুলো আমরা শুনছি, কিন্তু তার সাথে সাথে আমরা এটাও দেখছি যে গত কয়েক সপ্তাহে আমরা বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটতে দেখেছি। এটা আমরা যদি চিন্তা করি, ডিসেম্বরের ওসমান হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করেও যদি আমরা চিন্তা করি, এর মধ্যে অনেকগুলো হত্যাকাণ্ড হয়ে গেছে, এবং এগুলো তদন্ত প্রক্রিয়া, যারা নিহত হচ্ছেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, এবং এই রাজনৈতিক দলগুলোর
সদস্যরা যে নিহত হচ্ছেন তার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের কাছে কিন্তু এই 2 মাসেও জিনিসটা পরিষ্কার না। তার মানে এই সমস্ত কারণে আমাদের মনে হয় প্রথমত সরকারকেই প্রশ্নটা করতে হয়, যেহেতু তারা এখন দায়িত্বে। দ্বিতীয়ত প্রশ্ন করতে হয় রাজনৈতিক দলগুলোকে, কারণ তারা তো আসলে তাদের ভোটের প্রচারণায় নেমে গেছেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি দেখতে পাচ্ছি যে নানাভাবে দুটো মেজর জায়গাকে খুব কিন্তু টার্গেট করা হচ্ছে। একটা তো হচ্ছে আমি যাকে ভোট দিতে যাচ্ছি তার সম্পর্কে আমি যথেষ্ট তথ্য রাখি কিনা, এবং যেই তথ্যগুলো আমার কাছে আছে সেই তথ্যগুলো কি সঠিক তথ্য কিনা, নাকি এটা মিস ইনফরমেশন, নাকি এটা ডিসইনফরমেশন, এগুলো কিন্তু প্রবলভাবে আমাদের সাইবার স্পেসকে দখল করে রেখেছে। এবং আমাদের ভোটারদের একটা বিরাট অংশ গ্রামীণ ভোটার, এবং গ্রামীণ ভোটারদের ক্ষেত্রে এই সাইবার নিরাপত্তা না থাকা এবং তাদের সাইবার যুদ্ধের সম্পর্কে অনভিজ্ঞতার কারণে তাদের পক্ষে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এগুলোকে আলাদা করতে পারাটা এত সহজ নয়। এবং সে কারণে এর দ্বারা পুরো জনমতকে একদিকে নিয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। এবং আমি এ কারণে বলতে চাচ্ছি যে যদি আমরা মিডিয়ার রোলও চিন্তা করি, যে যখন এই ধরনের কোনো মেজর ঘটনা ঘটছে, একজন প্রার্থী, একজন যুবদল কর্মী কিংবা একজন শিবির কর্মী, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীর উপর হামলা হচ্ছে, তখন সেগুলো যদি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়ে থাকে, যদি পুলিশ আসলে কাজ করে থাকে, তাহলে সেই খবরটাও কিন্তু জনগণের কাছে পৌঁছানো দরকার আছে। মানে আমরা শুধু সেন্সেশনাল খারাপ নিউজগুলোই দেখছি, কিন্তু আমরা পুলিশ যেভাবে অ্যাড্রেস করছে সেটাকে, বা যদি আসলে আদৌ অ্যাড্রেস করে থাকে, তাহলে সেটা কি আমরা মিডিয়াতে আসতে দেখছি কিনা, সেই জায়গাটাতে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার আছে বলে মনে করি। শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, তাদেরকে আসলে অনেক কাজ, এই খুব অল্প সময় আছে, এই সময়ের মধ্যে কিভাবে করা সম্ভব আমি জানি না, কিন্তু যা শুনলাম তাতে আশঙ্কা বেড়ে যাওয়ার দিকেই আসলে আমরা যাচ্ছি। কিন্তু যদি তারা ঠিক পদক্ষেপ নেন তাহলে হয়তো পরিস্থিতিটা একটু বেটার হতে পারে। নিঃসন্দেহে